আমরা এখন আছি গাজীপুরে। এর আগে গত পর্বে গাজীপুরের বেলাই বিল, ভাওয়াল রাজবাড়ি এবং দোলনা গ্রাম ঘুরে বেড়ানোর পর আজ আমরা বের হয়েছি কার্পাস তুলা ও মসলিনের খোঁজে। কার্পাস তুলার জন্য একসময় প্রসিদ্ধ ছিল কাপাসিয়া। এখানে উৎপাদিত কার্পাস তুলা থেকে ঐতিহ্যবাহী মসলিন কাপড় তৈরি করা হতো। মসলিনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কয়েক বছর আগে এই অঞ্চলে সরকারি উদ্যোগে কার্পাস তুলার চাষের উদ্যোগ নেওয়া হয়। আর সেই কার্পাস তুলার খোঁজে কাপাসিয়া পার হয়ে আমাদের যেতে হবে গোসিঙ্গা ইউনিয়নে। যেতে পথে কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতু পার হতে গিয়ে নদীতে পাল তোলা নৌকায় চোখ আটকে গেল। 2024-এ এসে পালতোলা নৌকার অস্তিত্ব দেখে বেশ অবাক হলাম। পালতোলা নৌকার নস্টালজিকতায় না ভিজলে অন্যায় হবে ভেবে কাপাসিয়ার তরগাঁও নৌকা ঘাটে নেমে পড়া। নদী পারাপারে খেয়া হিসেবে এখনও ব্যবহার হচ্ছে পালতোলা নৌকা। শীতলক্ষার এই ঘাট দিয়ে তরগাঁও এবং কাপাসিয়ার বিভিন্ন পেশার মানুষ পারাপার হয়। জনপ্রতি 5 টাকার বিনিময়ে দুই পারের সংযোগ রক্ষায় আজও ঘাটে ভেড়ে পালতোলা কাঠের নৌকা। আমি আর ভাইতে পারলাম না, বেলা গেল সন্ধ্যা হলো মাদিকো তা আইয়া রে। প্রতিদিন হাজার মানুষের পারাপারের মাধ্যমে তাদের অর্থনৈতিক সচ্ছলতার সাথে সাথে সচল থাকছে মাঝিদের অর্থনীতির চাকা। এগুলো কাপাসিয়া গুদারঘাট, এগুলো তরগার গুদারঘাট। আমরা এখনো এই পালতোলা নৌকার মতো পার করি। এখন আগে হয়েছিল, আগে মনে করো 500-700 টাকা হয়েছিল, এখন 200-250-300 এরকম। নদীও পড়ে এসে রাস্তাঘাট বেশিছে, রাস্তাঘাটের জায়গা ওই আগে তো মনে কাঁঠাল নিচ্ছে ওই নৌকোদা, এখন নৌকোদা কাঁঠাল দেয় না, কাঁঠাল ওই বাস জায়গা তাকে। নদীর রূপ জৌলস আগের মতো না থাকলেও এখানে কেউ কেউ এখনও ধরে রেখেছে আগের সেই নদীকেন্দ্রিক পেশা। পলাশ সমাদ্দার তার এই ছোট নৌকায় ঘুরে ঘুরে শীতলক্ষায় মাছ ধরেন। বছরের কিছু সময় তার বাস এই নৌকাতেই। আমরা এই যে শীতলক্ষার পর এই 4 মাস 5 মাস তো চলে এইটার পর্দায় আমাকে জীবনটা কাটায়। নৌকায় তো থাকি, নৌকায় সব কিছু আমাকে, কারণ পারে তো আর বাসা নাই। এই ধরেন বর্ষার সিজনে তো আমাকে দেশের তো আর কোনো কাজ নাই। জ্যৈষ্ঠী মাসে আইয়া এই 3-4 মাস থাকি। এই 3-4 মাসে ধরেন আইবাই যাই দেয় আল্লাহ, এইটাই আমাকে। কোনোদিন 800, কোনোদিন 1200, কোনোদিন 200। জিন্দা যা কিসমত আছে এইটাই পাই। মাছ আগে যেমন পাইতাম ওখানে তেমন নাই, কারণ ওই মিল কারখানা করিয়ে গ্যাসটা সারে মারা যায়, পোনা থাকে না, এই জন্য। নাহলে মাছ কম ছিল না, এই গাঙ্গে সবসময় মাছ থাকতো। শীতলক্ষার কোল ছেড়ে তার পার ঘেঁষে আবার আমাদের যাত্রা শুরু গোসিঙ্গা ইউনিয়নের উদ্দেশ্যে। মসলিনের ঐতিহ্য হারিয়ে যে অনেক দূরে চলে গিয়েছে তা বোধগম্য হলো এই গ্রামে এসে। দেখা গেল বেশিরভাগ মানুষই এই অঞ্চলের মসলিন তৈরির ইতিহাস জানেন না। তবে কার্পাস তুলার কথা জানতে চাইলে 2-1 জানাতে পারল গাছের সন্ধান। কার্পাস তুলা হাইজুর বাজারে তাজখলিবার দোকানের পিছনে 2টা গাছ আছে, এনে হয়। একজন আমাদেরকে নিয়ে গেল হাইজুর গ্রামের একজনের বাড়িতে। এই তো কার্পাস তুলা গাছ দেখেন, আমাদের এদিকে অনেক আগে থেকে এই তুলাগুলি, আপনার প্রায় 1-150 বছর আগে থেকে এই তুলাগুলি এখানে আমাদের এলাকায় আছে। এই গাছগুলো এই ভাই, আমার এই বড় ভাইয়ের গাছ। ভাই এদিকে আসেন, আমার এই বড় ভাইয়ের গাছ, এইগুলি ওনার বাড়িতেও আছে।
এই গাছগুলি কত বছর ধরে আছে এখানে? 70 বছর ধরে এনো 70 বছর ধরে। বাপের থাকতে করছে, হ্যাঁ, লাগাইছে। তো এই গাছগুলিতে কেমন তোলা হয় কেমন? তুলা হয় এটা তো মাপছি না, আমি 10-11টা গাছ আছিল। পরে এটাতে আমি ল্যাব বানাইছি, বালিশ বানাইছি, হ্যাঁ, কিছু বেচছিও। বেচছেন না? তখন হ্যাঁ। বেচছি। কার কাছে বেচছেন? এই যে কাপড় বুনে তাঁতি তাঁতি। তাঁত বোন তারা নিয়ে এটাতে কি করবে? শাড়ি বানাইছি বলে। কি শাড়ি? কইছে পশমি শাড়ি বানাইছি। পশমি শাড়ি বানাইছে। তুলা দেখার জন্য তাজউদ্দিনের বাড়িতে গেলাম আমরা। এই কাপাসিয়া নাম হয়েছে এই তুলার থেকে, কার্পাস তুলার থেকে কাপাসিয়া নাম হয়েছে। অতীতে কার্পাস তুলার বেশি হইতো এই দেশ। পরে এটা বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পরে আমার দাদাই করতে আইনা সংগ্রহ হইয়া, এই আমাদের আগে তো কুয়া ছিল, পানি খেতাম, এই কুয়ার চারকোলাত লাগাইছে। 2014 সালে খুঁজে আমার এনে মাল নিয়া যারা তারা পরীক্ষা করে দেয় যে এই গুটি কার্পাস তুলা। এই তুলাটা দিয়ে মসৃণ শাড়ি হয়, বিভিন্ন কাজও করা যায়, কিন্তু এইটা বেশি দামি জিনিস তৈরি করা হয়। তুলা নিয়ে আমরা তা কামাই করবো, তুলা উৎপন্ন করবো, কিন্তু যে না ব্যস্তারি যদি সরকারের সাহায্য বা এরকম বিক্রেতার লোক পাই, আমরা কিনে এরকম লোক পাইলে সেইটা আমরা চাষ করবো, নচে চাষ করে তো আমরা আমাদের সফল হইল না। কার্পাস তুলা ও মসলিনকে কেন্দ্র করে এই অঞ্চলে গড়ে উঠেছিল এশিয়ার সবচেয়ে বড় মসলিন কটন মিল। কালীগঞ্জ ঘাটের পাশেই 240 বিঘা জমির ওপর মসলিন কটন মিলস লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। বাঙালির হারানো ঐতিহ্য মসলিন কাপড়ের জন্য মিহি আঁশের কার্পাস তুলার উৎপাদন ও বিক্রির অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র ছিল এটি। কটন মিলের পাশেই বিভিন্ন স্থাপনার মাঝেও সে সময়ের স্মৃতি বিরাজমান। কালীগঞ্জের দরিসুম গ্রামের আব্দুল সাত্তারের স্মৃতি থেকেও কিছুটা জানা গেল সে কথা। এই যখন কটন মিলের চালু ছিল তখন এই কালীগঞ্জ খুব জাঁকজমক ছিল, এখন কিছুই নাই কালীগঞ্জ। যখন ওই মিলটা চালু ছিল তখন এই ঘাটে নৌকা ভিড়ত, জাহাজ ভিড়ত, নিয়ে মাল আসতো, নিয়ে যেত। তবে কটন মিলের কথা আরও জানতে আমাদের খোঁজ চলে গ্রামের আরও ভেতরে। একটু খুঁজতেই পাওয়া গেল এমন একজনকে যিনি নিজেই কাজ করেছেন কটন মিলে। আমি 1976 সনে আমি মিলে জয়েন করছি। তখন এইখানে মিলটা ছিল 3টা মিল। 1 নাম্বার যেখানে সুতা তৈরি হইতো, 2 নম্বর মিলে কাপড় তৈরি হইতো, 3 নম্বর মিলে ডাইং হইতো, রং প্রিন্ট। আমি ওইখানে ছিলাম ক্লথ ইন্সপেক্টর, আমার ডেজিনেশন ছিল। খুব ভালো উন্নত মানের কাপড়, পাঞ্জাবির কাপড়, শাড়ি কাপড়, আপনার ওই যে ছাতার কাপড়, অনেক রকমের কাপড় হইতো। দক্ষিণ পাশেই নদী, শীতলক্ষা নদী, ওইখানে একটা পাকা গাটলা ছিল, ওইখানে জাহাজ ভিড়ত। ওই জাহাজের মধ্যে মাল রেল টলিয়া ছিল। ওই যে রেল লাইনে যেমন রেল বসানো আছে না, এইরকমের 2টা রেল বসানো ছিল এই নদী পর্যন্ত, নদীর ঘাট পর্যন্ত, এই গুডাউন থেকে। এই এলাকাটার প্রতিটি ঘরে ফ্যামিলিতে 1-2 করে শ্রমিক ছিল এই মসলিন কটন মিলে। 1954 সালে উৎপাদন শুরু হলে প্রতিদিন গড়ে 15,000 টন পর্যন্ত সুতা এবং 1.25 লক্ষ মিটার কাপড় উৎপাদিত হতো মসলিন কটন মিলে। তবে এরপর কয়েক দফা মালিকানা পরিবর্তন হয়ে সর্বশেষ 2001 সালে বন্ধ হয়ে যায় মসলিন কটন মিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে নানা ঐতিহ্যের চিহ্ন। তেমনই এক ঐতিহ্যের কথা জানতে পারলাম এখানে এসে। কালীগঞ্জের বক্তারপুরে রয়েছে ইতিহাসের মহাবীর ঈশা খাঁর সমাধি। মুঘলদের বিরুদ্ধে বাংলার যুদ্ধে যে 12 ভূঁইয়াদের নাম শোনা যায়, তাদের তালিকায় সবার আগে আসে ঈশা খাঁর নাম। সোনারগাঁয়ের রাজধানী থাকলেও জীবনের শেষাংশে বক্তারপুর এলাকায় এসে থাকতেন তিনি। এভাবেই একবার মারাত্মকভাবে অসুস্থ হয়ে মৃত্যুর পরে এখানেই তাকে সমাধিস্থ করা হয়।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এই জায়গাটি অযত্নে পড়েছিল। 2021 সালে সমাধিটি পাকা করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, কিন্তু পর্যাপ্ত প্রচারের অভাবে তা আজ মুখ থুবড়ে পড়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এমন দুরবস্থা হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। পিতল পিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। পিতল পিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের। অনেক আগে থেকেই মানুষ মাটির ঘরে বসবাস করে আসছে। গাজীপুরের কাপাসিয়ায় বেশ কিছু গ্রামের বাসিন্দারা এখনও এই ঐতিহ্য ধরে রেখেছে। মাটির ঘরের কিছু বিশেষত্ব রয়েছে। শীত বা গরমে থাকার জন্য বেশ আরামদায়ক। শীতের দিনে ঘর থাকে উষ্ণ, আর গরমের দিনে শীতল। ঘরগুলো শুধু একতলা নয়, দোতলাও হয়ে থাকে। মাটির বাড়িতে দেখা গেছে যে গরমের সময় প্রচুর ঠান্ডা থাকে, আবার শীত সিজনের ভিতরে তাপ থাকে বেশি। এমনও ঘর আছে আমাদের দিকে, এখনও আছে বিদ্যমান, 100 বছরের বেশি হয়েছে মাটির ঘরটা। এ জায়গায় কিচ্ছু হয় না, ফাটে নাই ফুটে নাই, কিচ্ছু হয় না। শুধু জাস্ট এটা এই বছরে একবার এই মাটি দিয়ে আবার লেপে নিতে হয়। মাটির সহজলভ্যতা, প্রয়োজনীয় উপকরণ আর শ্রমিক খরচ কম হওয়ায় আগের দিনে মানুষ মাটির ঘর বানাতে বেশ আগ্রহী ছিল। এঁটেল বা আঠালো মাটি কাদার মণ্ডে পরিণত করে 2-3 ফুট চওড়া দেয়াল তৈরি করা হতো। এসব ঘর তৈরি করতে কারিগরদের সময় লাগতো 1.5 থেকে 2 মাস। মাটি তো আর আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না। এটা প্রথম অবস্থায় মাটিটা গুলায়, পরে এটা শুকাইতে হয়, শুকায় আবার গুলায় অনেক পাড়াইতে হয়, পাড়াইতে পড়লে মাটিটা অনেকটা শক্ত হয়। শক্ত হওয়ার পরে এরকম গুল গুল করে প্রথম অবস্থায় তো 1.5 ফিট করে বসায়া যায়, শুকাইলে পরে আবার এটার উপর 1.5 ফিট, এভাবে যতটুকু ইচ্ছা প্রায় 20 ফুটও করা যায়। দোতলা করলে 20 ফুট করতে হয়। বৃষ্টির সময় প্রথম অবস্থায় আমরা এই সিজনের প্রথম থেকেই মাটি তোষ মিশায়া এক প্রকার হাতে ডইলা দেওয়া হয়। ডইলা দিলে পানিটা আর ভিতরে টানতে পারে না তুষের কারণে। ওই অবস্থায় মাটিটা শুকনা থাকে ভিতরে, আর ক্ষয় হয় না। আমরা প্রথমে কারিগর দিয়ে এটা তৈরি করি, তৈরি করার পরে এটা করি, এই ছাদ মানে টিন সাইনি করি অন্য একটা কাঠ মিস্ত্রি দিয়ে আর কি। পরে এটা কমপ্লিট করলে দরজা জানালা কভার করে লাইলে পরে এটা আমরা লেফাই আর কি, কারিগর দিয়ে লেফাই। পরে আমরা নিজে নিজে 1 মাস 15 দিন পরে এটা লেপি আর কি। বৃষ্টি পড়লে 15 দিন পরে পরে লেফা লাগে, আর যদি বৃষ্টি না হয় তাহলে 1 মাস। দরদরিয়া গ্রামের সাথে জড়িয়ে আছে এমন একজনের নাম, যিনি মিশে আছেন বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়ি। তবে শুনশান নীরব গ্রামের ভেতর পাখির ডাক শুনতে তার বাড়িটিতে কেউ থাকে না এখন। বারান্দায় দাঁড়িয়ে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য কেউ দেখে না, কিন্তু তার স্মৃতি নিয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছে এলাকার মানুষের ভাষায় তাজউদ্দিন সাহেবের বাড়ি। কাপাসিয়া অঞ্চল সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রেও বিশেষ স্থানের অধিকারী ছিল। খ্রিস্টীয় 2য় শতাব্দীর মিশরীয় জ্যোতির্বিদ ও ভৌগোলিক টলেমির গ্রন্থে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত তোগমা, হাতিবন্ধ, এন্টিভাল,
কার্পাস ইত্যাদি নামের উল্লেখ রয়েছে। কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জে ইতিহাস বিখ্যাত একডালা দুর্গের সন্ধান পাওয়া যায় কিছুদিন আগে। দুর্গটি কাদা মাটির সংমিশ্রিত লাল মাটি দিয়ে অর্ধচন্দ্রাকারে নদীর পাশে নির্মাণ করা হয়েছিল। দুর্গটি রানীবাড়ি নামেও পরিচিত ছিল। ধারণা করা হয় বানিয়া রাজাদের শেষ বংশধর রানী ভবানী 1204 খ্রিস্টাব্দে এই দুর্গে বসবাস করতেন। তবে দুর্গটি এখনও মাটির নিচ থেকে পুরোপুরি উদ্ধার করা যায়নি। ঐতিহ্যবাহী জেলার নানান ঐতিহ্যের সাথে বর্তমান গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর কথা থাকবে পোস্টকার্ডের আগামী পর্বে। তাই গাজীপুরের গল্প শেষ হলো না আজও।